আসসালামু আলাইকুম। এক কাপ চায়ের বন্ধুরা, আসুন আমরা আরেকটি বিষয় আজকে ভাগাভাগি করে নিই। সেটি খুব সুখের বিষয় নয়। আমরা সবাই জানি যে ঈদ পরবর্তী সময়ে এদেশে অনেক অনেক দুর্ঘটনা ঘটেছে। তার মানে কি আগে ঘটে না, আগেও ঘটেছে, কিন্তু ঈদের পরে যে কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে সেটি মর্মান্তিক। সেই দুর্ঘটনা নিয়েই আজকে আমরা কথা বলবো যে এত দুর্ঘটনা কেন, কার অবহেলার কারণে এই দুর্ঘটনা। আমি যে বিষয়টি বলতে চাই যে অনেক সময় আমরা নিজেরা হয়তো আমি সচেতন বা আপনি সচেতন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে অন্যের অসচেতনতার কারণে দুর্ঘটনাগুলি ঘটছে এবং তার দায়ভার কিন্তু যিনি সচেতন তাকেও নিতে হচ্ছে। আমরা ঈদ পরবর্তী যে সময়টা, সেই সময়টা দুটো বড় দুর্ঘটনা দেখেছি। এমনিতে 2 জন 4 জন 5 জন 3 জন এটা প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে ছিল। সবটাকে সমষ্টি করলে দেখা যাচ্ছে 12 জন 14 জন 15 জন মারা গেছে এবং দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে প্রায় 300 উপরে মারা গেছেন। কিন্তু দুটি দুর্ঘটনা খুব বড় ধরনের ঘটেছে। একটা জায়গায় বোধহয় 14 জন, একটা জায়গায় 13 জন মারা গেছে। একটা টোলের জায়গায়, আরেকটা অন্য জায়গায় টোল দিতে যায়। এই দুটি দুর্ঘটনা যখন বিশেষ করে টোলের জায়গাটিতে আমার মনে হলো যে খুবই ভয়ঙ্কর। কারণটা হচ্ছে, আর এটা একটু বলে রাখি, সে তো আমি নিজে গাড়ি চালাই, সে আমাকে টোল দিতে হয়। আপনি জানেন ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, আপনারা সবাই জানেন। সেটি দিয়ে উত্তরাবাসী যারা আমরা আছি বা বিভিন্ন জায়গায় বনানীর লোকজনও চলেন, অনেকেই এই রাস্তাটা এখন ব্যবহার করছেন যানজট কম থাকার জন্য। তো এখানে টোলের জন্য কিন্তু গাড়ি দাঁড়ায় থাকতো। এটা ছাড়াও কিন্তু অনেক জায়গাতে টোল দিতে হয়। সেই টোলের জায়গায় যখন দাঁড়াতে হয় তখন পেছন থেকে একটি গাড়ি যদি এসে, একটি ট্রাক এসে যদি আপনাকে মেরে দেয়, আপনার কিছু করার থাকবে না। তাহলে আমরা এই দুর্ঘটনা কি মেনে নিচ্ছি নিয়তি হিসেবে? আরও একটি জিনিস দেখলাম দুদিন আগে, যে লঞ্চে আগুন ধরেছে, সবাই মিলে চিৎকার করছে, লঞ্চ দ্রুত গতিতে দেখলাম যে তীরে ভিড়িয়ে মানুষ লাফ দিয়ে নামলো। হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, অর্থাৎ মৃত্যুর দুর্ঘটনা বলতে আমি মৃত্যুর ঘটনা ঘটেনি সে কারণে আমার নজরে আসেনি মানুষের মৃত্যুর খবর সেই লঞ্চের অগ্নিকাণ্ডে। এছাড়াও কিন্তু বেশ কিছুদিন ধরে অনেকগুলি অগ্নিকাণ্ড ঘটেছে। তার মধ্যে বেইলি রোডের একটি, রোজার মধ্যে আপনারা জানেন, একটি রেস্টুরেন্ট, অনেকগুলো রেস্টুরেন্ট, একটি না একটি বিল্ডিংয়ে রেস্টুরেন্টে আমি ওই এলাকাটাতে বহুদিন থেকেছি। আমার মানে কর্মজীবনের অধিকাংশ সময় কেটে গেছে ওই এরিয়াতে। আমি এই রোজার মধ্যেই অগ্নিকাণ্ডের কয়েকদিন পরেই সেখানে গিয়েছিলাম। যে আমি এখন ওখানে থাকি না, দেখলাম এটা দালানটি মানে বিল্ডিংটির সামনে দাঁড়িয়ে একটি মৃত কঙ্কাল দাঁড়িয়ে আছে। তখন মনে হলো সর্বাঙ্গে তার পোড়ার চিহ্ন, কালো হয়ে পুড়ে গেছে। তখন আমার মনে হলো যে 46 জন মানুষ মারা গেছেন, তাদের কি ভীতিকরভাবে মৃত্যুবরণ করতে, মরতে আমাদের সবাইকে হবে। আমরা যে ধর্মেই বিশ্বাসী হই না কেন, মৃত্যু কিন্তু অবধারিত, সেটিকে এড়িয়ে চলার সুযোগ আমাদের কিন্তু কারোই নেই। যেহেতু নেই, সেহেতু মৃত্যুকে আমরা বরণ করব খুব স্বাভাবিকভাবে এবং সঙ্গতভাবে বলছি এই কারণে যে আমি রেস্টুরেন্টে খেতে গিয়েছি, সেখানে আমার পুড়ে মরে যাওয়ার কোনো কারণ তো নেই। কেউ বিদেশে চলে যাবেন তার আগে খেতে গেছেন, কেউ বোনকে নিয়ে খেতে গেছেন, কেউ স্টুডেন্টরা মানে কলিগ মিলে গেছেন, কেউ সন্তানকে নিয়ে গেছেন। তাহলে এইরকম একটি অনিশ্চিত জীবন, তাহলে কি আমার মৃত্যু ফাঁদ ওখানে পাতা আছে? অনেকে হয়তো বলবেন মৃত্যু তার ওইভাবেই ছিল। মানে ওইভাবে ছিল থাকার তো কোনো কথা নাই, কারণ আমি খেতে গিয়েছি, আমি কোনো রাস্তায় না, একটি ঘরের মধ্যে। সেখানেও কারণটা হচ্ছে, এই দুর্ঘটনার কারণটাই হচ্ছে অসাবধানতাবশত যে কাজগুলো করা হচ্ছে তার কারণে ঘটছে, অথবা নিয়ম না মেনে চলার ফলে। এই গাড়ি দুর্ঘটনা, রাস্তার দুর্ঘটনা বা অগ্নি দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনাই বলি না কেন, আমরা দেখব যে এর পেছনে আমাদের অসচেতন থাকাটা হচ্ছে অনেকাংশেই দায়ী। তারপর কি নিয়ম মেনে না চলা। বেশ বোধহয় 2 বছর 3 বছর হয়ে গেছে, আমার খুব বেশি মনে নাই, সম্ভবত করোনার মধ্যেই হবে বা পরের দিকে, যে ঢাকা মেডিকেল কলেজে
বসে থাকা অবস্থায় একটা অ্যাম্বুলেন্স চাপা দিয়ে 5-6 জনকে মেরে ফেলেছিল। পরে দেখা গেছে যে ছেলেটি অ্যাম্বুলেন্সটা নিয়ে মুভ করছিল সে একটা কিশোর ছেলে, তার কোনো লাইসেন্স নাই। এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দুর্ঘটনাগুলো ঘটছে তাদের হয় গাড়ির ফিটনেস নেই, না হলে চালকের কোনো আসল লাইসেন্স অর্থাৎ বৈধ লাইসেন্স নেই। কেন নেই, কী কারণে নেই, এটার কোনো জবাব কিন্তু আমাদের কারো কাছে নেই। আরও একটি জিনিস বেশ কিছুদিন ধরে এটি পত্রিকার পাতায়, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় আসছে, সেটি হচ্ছে জাল সনদ বিক্রি হচ্ছে। আমি দেখলাম নিউজে দেখাচ্ছে যে অনেকেই গ্রেপ্তার হয়েছেন, তার মধ্যে কারিগরি বোর্ডের চেয়ারম্যানের সাহেবের স্ত্রীও আছেন এবং বহুদিন ধরে এই চক্রটা কাজ করছিলেন এবং আরও হয়তো গ্রেপ্তার হবে। তাহলে জাল সনদ দিয়ে যদি ড্রাইভার পাঠায়, আমরা জাল সনদ দিয়ে যদি আমরা ইঞ্জিনিয়ারকে কারিগরি শিক্ষা মানে বিভিন্ন হাতের কাজের মানে ডিপ্লোমা ডিগ্রি যারা দেন, সেই সনদে যদি জাল সনদ নিয়ে একটি কাজের মধ্যে আমরা নিয়োজিত হই, তাহলে সে কাজে তো ভুলভ্রান্তি থাকবেই। এখন এই একটি বিষয়ে আলোচনা করতে গেলে কিন্তু এখানে অনেকগুলি বিষয় এসে যায়। কারণ এই কাজগুলি আমরা কেন করছি? আমাদের মতো শিক্ষকরাই করেছেন। এই যে জাল সনদের ব্যাপারটা, এর সঙ্গে অনেকেই যুক্ত ছিলেন। তার মানে নৈতিকতার ভীষণভাবে লঙ্ঘিত হচ্ছে বা অবক্ষয় ঘটেছে। নৈতিকতা কোনো খাওয়ার জিনিস না, পড়ার জিনিস না, দেখার জিনিস না। নৈতিকতা হচ্ছে প্র্যাকটিস করার জিনিস। প্রতিদিন আমাকে মনে রাখতে হবে যে আমি মিথ্যে কথা বলবো না, এটাও অনৈতিক মিথ্যে কথা বলা। আমি মানুষকে প্রতারণা করব না। আমি কেন জাল সনদ বিক্রি করব? আমি কেন জাল লাইসেন্স নেব? আমি কেন নিয়ম মেনে গাড়ি চালাবো না? আমার গাড়ির ফিটনেস নেই, আমার গাড়িটি কেন পরীক্ষা করার জন্য? সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমাদের মতো মানুষ যখন গাড়ি নিয়ে বিআরটিএতে আমরা যাই, কিছুটা অবস্থার উন্নতি হয়েছে, এটা বলতেই হবে আমাকে। এবার আমি এটা দেখলাম বিভিন্ন রকম প্রশ্ন, অথচ নতুন গাড়ি, আমাদের বৈধ সব কিছু কাগজপত্র সমস্ত কিছু, তারপরে আমাদেরকে হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হয়। কিন্তু দেখা যাচ্ছে একদম লক্কর ঝক্কর কাগজপত্র কিছু নয়, সেগুলো পার হয়ে যাচ্ছে। কিন্তু আমি আসার কথা যে এবার আমি বিআরটিএতে যে অনেক আশান্বিত হয়েছি যে সিস্টেমটাকে অনেক ডেভেলপ করা হয়েছে। তার মধ্যে আমি বললাম এই কারণেই যে চাইলেই পারা যায়। অর্থাৎ আমাদের প্রথমত নৈতিক বিষয়টাকে এটা সার্বজনীন করতে হবে। এটি কোনো সৎ গুণাগুণের বিষয় না। মানুষ নৈতিক দিক থেকে নৈতিকতা সম্পন্ন হবে, এটাই হচ্ছে আসল কথা। প্রকৃতিতে মানুষ সৃষ্টি হয়েছে, পশু সৃষ্টি হয়েছে, পাখি সৃষ্টি হয়েছে, সর্বশ্রেষ্ঠ কে? সেই হিংস্র বাঘ সিংহের চেয়ে কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ। কারণ হচ্ছে কি, তার ভিতরে নৈতিক গুণাবলীগুলি আছে। এই কারণেই কিন্তু মানুষ শ্রেষ্ঠ। নাহলে তো বাঘ আপনি আপনার ঘরের মধ্যে একটা লাফ দিয়ে পড়েই তো আপনি মটকাই দিবে। দেখলাম যে মনিরুজ্জামান বলে এক ভদ্রলোককে জাস্ট মহুয়াল আর কি, মধু করলাম সকলের সামনে থেকে জাস্ট নিয়ে চলে গেছে। তার মানে সে অনেক শক্তিশালী, কিন্তু মানুষ কিন্তু তাকে নিয়ন্ত্রণ করছে। তার মানে ওই বাঘের বা সিংহের চেয়েও কিন্তু মানুষ অনেক শক্তিশালী। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে, সেটাও কিন্তু মানুষের তৈরি। সে সব কিছুই করছে, বাট মানুষের যে শক্তিশালী সে কিন্তু নয়। তাহলে মানুষের যে শক্তিশালী যখন আর কোনো কিছুই নয়, তখন মানুষের মধ্যে নৈতিকতা বোধ বা গুণগুলো একদম শুরু থেকেই রোপিত হবে বা রোপণ করাই আছে জন্মগতভাবে। তার মধ্যে থেকে এটাকে নার্চার করতে হবে, অর্থাৎ নার্সিং করতে হবে, এটাকে পরিচর্যা করতে হবে, করে এটা বিকশিত করে দিতে হবে। এবং এটাই যে তার মানুষকে এগুলোই শিখতে হবে বা এটাই তার মানুষ হওয়ার জন্য জরুরি। মানুষ হতে হলে তার মধ্যে এই গুণগুলো থাকতে হবে, সেটিকে আমরা কখনো ভাবি না। আমরা কি করি? আমরা বলি তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি শিক্ষক হও, তুমি পুলিশ হও, তুমি ম্যাজিস্ট্রেট হও, কিন্তু কখনোই বলি না তুমি নৈতিক গুণসম্পন্ন একজন মানুষ হও। তার ফলে হয় কি, যারা আমরা এই চর্চা করি বা করছি তারা সাফারার সমাজে, সংখ্যা নাই যে তা নয়, কিন্তু আছে। তারা কিন্তু প্রতারিত হচ্ছে প্রতি মুহূর্তে, মানুষকে বিশ্বাস করে হচ্ছে, মানুষের ভালো করতে যেয়ে হচ্ছি। তাহলে এই সব দুর্ঘটনাকে কি আমরা দুর্ঘটনা বলবো? আমার মনে হয় না।
দুর্ঘটনা বলার সুযোগ নেই। হ্যাঁ, দুর্ঘটনা সেটি দুর্ঘটনা সমস্ত ব্যবস্থা নেওয়ার পর, সমস্ত আইন কানুন মেনে চলার পর কোনো কারণে যদি কোনো এই ধরনের ঘটনা ঘটে যায়, সেটিকে আমরা দুর্ঘটনা বলতে পারি, নচেত নয়। কারণ দুর্ঘটনা এত ঘটে না। আপনি গাড়ি মেনে চালাচ্ছেন, আর একজনও মেনে চালাচ্ছে, তারপরেও কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। হঠাৎ আপনি রাস্তায় অসুস্থ হয়ে যেতে পারেন, হঠাৎ আপনার চাকাটা বাস্ট করে যেতে পারে, অনেক কিছু হতে পারে। এটাও কিন্তু চাকা যে বাস্ট করে যাওয়া, এটাও কিন্তু আপনাকে গাড়ি বের করার আগে খোঁজ করে দেখতে হবে। একজন চালক যিনি বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট চালান, তার কিন্তু এগুলো দায়িত্ব খুবই বেশি। কারণ তার কাঁধে কিন্তু একসঙ্গে 40 জন 50 জন বেশি মানুষের দায়িত্ব থাকে। তাহলে তিনি যখন তার যানটা নিয়ে বের হচ্ছেন রাস্তায়, তাকে কিন্তু এগুলো আগেই চেক করে দেখতে হবে যে তিনি কিভাবে আছেন, তার কি অবস্থা আছে। যে পরিবারটি মেয়েটিকে নিয়ে যেতে যাচ্ছিল, সে দুটো পরিবার একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে সেখানে, যে 13-14 জন মারা গেছেন। অথচ একটি সিমেন্টবাহী ট্রাক তাদেরকে পিষে দিয়েছে। তারা টোল দেওয়ার জন্য একটি কার এবং অন্য ইজি বাইক বোধহয় এগুলো দাঁড়িয়েছিল, তাদেরকে সবাইকে পিষিয়ে দিয়েছে। কেন? সে একটি ট্রাকের মতো এত বড় একটি যন্ত্রদানব বা যন্ত্রযান যেটিকে আপনি রাস্তায় নামিয়েছেন, তার কি সমস্যা আছে সেটি আপনি চেক করে দেখবেন না? চেক করে দেখতে হবে। হ্যাঁ, যিনি চালাচ্ছেন তার যেমন দায়িত্ব আছে, যিনি মালিক তাকেও দেখতে হবে, এবং যারা এই দায়িত্বে নিয়োজিত আছেন, অর্থাৎ রাস্তাঘাটে যারা এই দায়িত্বগুলো পালন করেন, সার্জেন্ট, পুলিশের উচ্চ কর্মচারী কর্মকর্তা যারাই যে লেভেলে আছেন, আমি সবার কথাই বলছি, লেভেলে আছেন, তাদেরকে এটা দেখতে হবে এবং উপযুক্ত পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। পানিশমেন্টের ব্যবস্থা না করলে কি হবে, এটাকে দায়িত্ব নেবে না। আর সর্বোপরি আমি মনে করি শুধু শাস্তি দিয়ে, শুধু বলবো না, শাস্তি দিয়ে সমস্ত অপরাধ কমানো বোধহয় যায় না। অপরাধ যাতে না হয়, আমরা যাতে সঠিক নিয়মে পরিচালিত হই বা যে কোনো কাজ করি, সেই অভ্যেসটা আমাদের মধ্যে তৈরি করতে হবে একেবারে ইনিশিয়াল স্টেজ থেকে। কারণ একদিনে একজন 25 বছরের, 22 বছরের, 30 বছরের মানুষকে আপনি একদিনে ভালো হয়ে যেতে বলবেন বা এই ভালো কাজ করতে বলবেন, সে করবে তা কিন্তু নয়। এবং এর ফলে কি হচ্ছে, সমাজে এর পরিমাণ বেড়ে যাচ্ছে। আমারটা দেখে আপনি শিখছেন, আপনারটা দেখে আরেকজন শিখছে, আরেকজনেরটা দেখে আরেকজন শিখছে, কিছুই তো হয় না। কারণ আমি ভুক্তভোগী বলছি, আমার বাসায় হচ্ছে দারোয়ান, দেখি যে আমার প্রতিবেশীরা একটি গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে। তা আমি অবাক হয়ে গেলাম যে সে কীভাবে গাড়ি চালাতে পারে না, তো সে গাড়ি নিয়ে বেরোলো কীভাবে। তাকে যখন আমি করলাম, তুমি গাড়ি নিয়ে বেরোলো কীভাবে, তখন বলে যে গাড়ি ধুইতে দিয়েছিল। গাড়ি ধুইতে দিলে তো তুমি গাড়ি চালাবে কেন? বলে পারি মানেটা কি? সে কখনোই ভাবছে না যে সে এই গাড়িটা রাস্তায় নামিয়েছে, সে তো গাড়ি চালাতে পারে না, সে গাড়িটার কোনো কন্ট্রোল নাই। বাচ্চারা খেলছে, বাচ্চারা দৌড়াচ্ছে, মানুষ যাচ্ছে, রিক্সা যাচ্ছে, যে কোনো একটাকে সে মেরে দিতে পারে, যে কোনো সময় একটা বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। আমি সেই ভদ্রলোককে বললাম, কেন আপনি তাকে দিয়েছেন? কেন আপনি তাকে তার হাতে গাড়ির চাবি দিয়েছেন? সে কি চালক? সে কি আর কোনো ড্রাইভিং আছে, এক্সপিরিয়েন্স আছে? সে কি কোনো প্রশিক্ষণ নিয়েছে? উনি কথা বলেন না। এবং আমি যে এই কথাগুলো বললাম, এতে তিনি ক্ষুব্ধ মনে তার চেহারায় সেটার বহিঃপ্রকাশ ঘটছিল। কিন্তু তিনি কখনোই ভাবলেন না যে এই ছেলেটি গাড়িটি সামনে পেছনে করতে বা চালাতে সে যে কোনো বাচ্চা বা যে কোনো মানুষকে মেরে দিতে পারে, আপনাকেও পারে, আমাকেও পারে, কারণ তার তো গাড়ির উপর নিয়ন্ত্রণ নেই। তাহলে সেই কাজটি আপনি আমি করব কেন? আমরা বলবো দুর্ঘটনার দোহাই দিব, আমরা বলবো আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, আমরা বলবো হায়াত মৌত আল্লাহর হাতে, আমরা বলবো যে মৃত্যু ছিল সেই জন্য সে ওইভাবে ওখানে মারা গেছে, ইজি বাইকে বসেছিল বা কারে বসেছিল। নো, আল্লাহ কি বলছে যে তুমি নিয়ম না মেনে চলো? নিয়ম মেনে চলার পরে যখন আপনার মৃত্যু ঘটবে, সেটি আল্লাহর হাতে। কিন্তু আপনি সমস্ত খারাপ কাজগুলো করবেন আর বলবেন যে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, তা তো হয় না। আমি ধর্মের নিয়ে কথা কেন বলতে আসি নাই, আমি যে কথাটা বলছি আমরা সাধারণভাবে যেটা বলে থাকি সেই বিষয়টির অবতারণা করেছি আমি। অগ্নি নির্বাপনের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় দেখা যাচ্ছে যে যতটুকু হয়তো নেভানো সম্ভব ছিল, সেখানে এমন কিছু জিনিস রয়ে গেছে যার ফলে আর আগুন নেভানো সম্ভব হচ্ছে না। বেলি রোডের ঘটনাটাই তাই।
আগুন নেভাতে পারে নাই দীর্ঘ সময়। মানুষগুলো শুধু দম বন্ধ হয়ে মারা গেছে, বেরোতেও পারে নাই, কারণ সিঁড়ি একটি। এবং কি ছিল, সিঁড়িতে নাকি গ্যাস সিলিন্ডার ছিল। কেন আপনি এত গ্যাস সিলিন্ডার জমিয়ে রাখবেন? হয়তো বলবেন যে প্রয়োজনের সময় বেশি লাগবে, লাগতেই পারে। তাহলে আপনার অন্য কোনো গোডাউন রাখতে হবে, বা অন্য কোনো দূরে যেখানে মানুষের যাতায়াত কম, যদি দুর্ঘটনা ঘটে ক্ষয়ক্ষতি যাতে না হয়। কারণ আপনার এখানে খেতে এসে, বা আপনার এখানে মলে কেনাকাটা করতে এসে, বা আপনার গাড়িতে চড়ে মানুষের জীবন চলে যাবে, সে তার তার পরিবার, তার সন্তান তার জন্য অপেক্ষা করছে, সেখানে আর সে কোনোদিনই ফিরতে পারবে না, এটা তো হতে পারে না। আমি যে কথাটি বলতে চাই, যতগুলি দুর্ঘটনা ঘটে, সেটি নৌ হোক, অগ্নি হোক, বা গাড়ির হোক, বা আরও কিছু, গ্যাস সিলিন্ডার যেমন আরেকটি, এইগুলো আর দেখছি গ্যাস সিলিন্ডার এই বোধহয় আর কয়েকদিন আগেই একটা ঘটেছে, মাসের মধ্যে দুটো একটা ঘটনা দেখাই যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে কিছুদিন আগে গাজীপুরে একটা বড় ধরনের হয়েছে, সেখানে বোধহয় 12-13 জন ভর্তি হয়েছিল, আমি জানা পর্যন্ত দেখেছি 8-9 জন মারা গেছে, বাকিগুলোর কথা আমি ঠিক বলতে পারছি না। এবং প্রতিটারই কিন্তু এই একে একে দেখা যাচ্ছে 5 জন 7 জন 10 জন মারা যাচ্ছেন। তাহলে এই গ্যাস সিলিন্ডার কেন আমরা, গ্যাস আমদানি যারা করছি তারা কি ত্রুটিপূর্ণ সিলিন্ডারে আমদানি করছি? যদি তা না করে থাকি, তাহলে গ্যাস সিলিন্ডারের ব্যবহারের ক্ষেত্রে কি আমরা জানছি না যারা ব্যবহার করছি? বা যতটুকু সতর্কতা নিয়ে এটি ব্যবহার করা উচিত, নিয়ম মেনে ব্যবহার করে, সেটা করছি না। আর একটা জিনিস আমি খুব দেখছি, যে জ্বালনা বন্ধ করা ছিল, গ্যাস লিকেজ হয়েছে, সেখানে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে এটি ব্লাস্ট করেছে। এমন কোনো সিস্টেম কেন থাকছে না যে গ্যাস যদি লিকেজও হয় সেটি বের হয়ে যায়? কেন রান্না করে জ্বালনা আপনি বন্ধ করে রাখছেন? কেন আপনি সচেতন হচ্ছেন না? আর যে সিলিন্ডার আপনি ব্যবহার করছেন সেটাতে কেন গ্যাস লিকেজ হচ্ছে? তো যারা এটা আমদানি করছেন, যারা এটা সরবরাহ করছেন, তাদেরও দায়িত্ব আছে যে এই গ্যাসটি, এটি মানে মানুষের রান্নার কাজে সহায়তা, বাঁচিয়ে রাখার কাজে সহায়তা না করে এটি কি মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা, সেটিও তাদের দেখতে হবে। এক কথায় যদি আমরা বলতে যাই, তাহলে বলছি মৃত্যু আছে আমরা জানি, আমাদের পায়ে পায়ে মৃত্যু আছে, বেঁচে থাকাটাই অনিশ্চিত, মৃত্যুটাই নিশ্চিত। কিন্তু সেই নিশ্চিত মৃত্যু হতে হবে স্বাভাবিক, অস্বাভাবিক কোনো মৃত্যু নয়। কোনো যন্ত্র দানবের চাপে পিষ্ট হয়ে, বা অগ্নি দ্বারা পুড়ে ভস্মীভূত হয়ে মৃত্যুবরণ আমরা কেউ চাই না। আমরা চাই স্বাভাবিক মৃত্যু। আর স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করতে হলে আমাদের নৈতিকতাকে নিয়ে কাজ করতে হবে, আমাদেরকে নিয়ম মেনে সবটা করতে হবে। তাহলে হ্যাঁ, হয়তো বলবেন তাহলে কি হবে না দুর্ঘটনা? হবে, কিন্তু তাতে যদি এখন 1000 ঘটনা ঘটে, তখন একটা ঘটবে, যেটাকে মেনে নিব তখন আমরা নিয়তি বলে। কিন্তু এর আগে কিন্তু এটি নিয়তি বলে বা ভাগ্য বলে মানা যায় না, কারণ এই ভাগ্যটা আমি আপনি তৈরি করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ, আবার দেখা হবে।